পর্ব 18। 1963 সালের সেপ্টেম্বর মাসে শিক্ষাশাস্ত্রে ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য আমি আমেরিকার ইউনিভার্সিটি অফ নর্দার্ন কলোরাডোতে যোগদান করি। আমি যখন ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চের লেকচারার পদে কর্মরত, তখন পড়ানোর মাঝে মাঝে কর্মকর্তারা আমাকে কিছু কিছু টেস্ট দিতেন। কোনো কোনো সময় একাধিক বহিরাগত আমার সঙ্গে সেই পরীক্ষায় অংশগ্রহণ করতেন। আমি কখনো বুঝতে পারিনি সেগুলো আমেরিকায় যাওয়ার যোগ্যতা নির্ধারণের পরীক্ষা। ওখানে প্রায় 3 বছর পার হয়ে গেল। এআইডির অর্থে বিশ্ববিদ্যালয় এলাকায় নির্মিত আবাসিক ভবন ঠিক ব্রিটিশ কাউন্সিলের পাশে এক মনোরম বাড়িতে আমার থাকার ব্যবস্থা হলো। আমাদের ঠিকানা 11D ফুলার রোড। আমার ছোট লাবণী কেজি ক্লাসে ভর্তি হলো ঠিক রাস্তার উল্টো ধারের ইংলিশ প্রেপারেটরি স্কুলে, বর্তমানে যেটা উদয়ন বিদ্যালয় নামে পরিচিত। এ সময় কর্তৃপক্ষ আমাকে পিএইচডি করার জন্য কলোরাডোতে পাঠাবার মনস্থ করলেন। আমি সানন্দে রাজি হলাম, কিন্তু আমার মেয়েকে সাথে নিয়ে যেতে পারবো কিনা জানি না। এ নিয়ে অধ্যাপকদের মধ্যে মতবিরোধ দেখা গেল। আমার কলিগ এবং ছাত্ররা, বিশেষ করে ডক্টর মঞ্জুর আহমেদ, যাওয়ার পক্ষে প্রফেসরদের মন্তব্য খণ্ডন করতে সমর্থ হলেন। শেষ পর্যন্ত লাবণীকে আমার সেজ বোন জেরিনা খাতুনের কাছে ময়মনসিংহে রেখে যাবার সিদ্ধান্ত নিলাম। আমেরিকার অভিভাবকত্বে আমার পাসপোর্ট, ভিসা, ডলার সবকিছু সময় মতো হাতে এলো। 5ই সেপ্টেম্বর আমি কাঁদতে কাঁদতে তেজগাঁর বিমানবন্দরে প্লেনে গিয়ে উঠলাম। আমার সঙ্গে আরও 14 জন ছিল। ঢাকা থেকে করাচি, সেখানে 7 দিন ব্রিফিং হবে। আমি উঠলাম ডক্টর নুরুল হুদা ও কুলসুম হুদার বাসভবনে। ওখানে আমেরিকান সেন্টারে ব্রিফিং হলো। তারপর নির্ধারিত দিনেই রওনা হলাম আমেরিকার পথে। প্লেন ছেড়ে দিল, উড়ে চলল অসীম আকাশে, মেঘের রাজ্যে। প্লেনে যাত্রীদের একটা ফিল্ম দেখাতে লাগলো। দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এয়ার হোস্টেস ডেকে তুলে খাবার দিল। বেশ কয়েকবার হলো। কত ঘন্টা পরে যে আমরা নিউ ইয়র্কে নামলাম তা ভুলে গেছি। পরম আত্মীয়ের মতো 2 ভদ্রলোক আমাদের অভ্যর্থনা জানালো। খুব ভালো লাগলো। ভাবলাম বুঝি গন্তব্যে পৌঁছে গেছি, কিন্তু না। প্লেন বদল করে রওনা হলাম কলোরাডোর রাজধানী ডেনভার শহরে। সেখান থেকে গ্রিলি আরও 50 মাইল। পথে ওমাহা বলে একটা স্টপেজে আমি ঘুম চোখে প্রায় নেমে যাচ্ছিলাম। এয়ার হোস্টেস আমাকে থামিয়ে দিল। অবশেষে ডেনভারে গিয়ে নামলাম। লাউঞ্জের লোকজন আমাদের বিধ্বস্ত চেহারা, পোশাক আশাক দেখে বলল, তোমরা কি পার্টি থেকে এসেছ? বুঝলাম তখন যারা পার্টি থেকে আসে রাত 3টের সময়, তাদের জামা কাপড় এমন এলোমেলো হয়ে যায় আমাদের মতো। এবার অপেক্ষার পালা গ্রিলি থেকে আমাদের রিসিভ করবার লোকজনদের। সবাই ক্লান্ত, পরিশ্রান্ত। তার মধ্যে আমাদের সহপাঠী ইশরাত অতি উৎসাহী হয়ে ট্যাক্সির ব্যবস্থা করে ফেলল। এরই মধ্যে স্টুডেন্ট ওয়েলফেয়ারের চিফ ডক্টর হজ আর 2 জন এয়ারপোর্টে চলে এলেন। আমরা সবাই হালে পানি পেলাম। চটপট জিনিসপত্র ওদের গাড়িতে তুলে রওনা দিলাম গ্রিলির উদ্দেশ্যে। রাস্তার দুধারে গম ক্ষেত, শেষ রাতে রাস্তা ফাঁকা, বিশেষ কোনো গাড়ি আর ছিল না। মনে হয় ঘণ্টাখানেকের মধ্যে আমরা নির্ধারিত হোটেলে পৌঁছে গেলাম। হোটেলের কাছাকাছি যেতেই একটা তীব্র গরু গরু গন্ধ আসছিল। জানা গেল কাছেই গরুর খামার। যাই হোক, সকাল হলেই সবাইকে ভাগ ভাগ করে কয়েকটা বাড়িতে রাখা হলো। আমরা 4 জন মেয়ে মিসেস ক্লার্কের বাড়িতে উঠলাম। বাড়িটা হোস্টেলের মতোই। আরও মেয়েরাও ওখানে থাকে, একদম ক্যাম্পাসের পাশে। কাছেই একটা বাড়িতে ডক্টর সাফিয়া থাকতেন। তিনি আমাদের সাথে দেখা করতে এলেন। আমাদের আগে যারা এসেছেন তারা সবাই প্রায় এলেন আমাদের খবরাখবর নিতে। মিসেস ক্লার্ক আমাদের খুব আদর যত্ন করলেন, কিন্তু তার বাড়িতে জায়গা ছিল না বলে 2-3 দিন পর একটা বাড়ি খুঁজে আমরা সেখানে চলে গেলাম। বাড়ি খোঁজা নিয়ে অনেক বিড়ম্বনা পোহাতে হয়েছিল। আমাদের চেহারা দেখে অনেকে ঘরবাড়ি খালি থাকলেও আমাদের বাড়ি ভাড়া দিতে চাইল না। প্রথমে কোন বাড়িতে ছিলাম মনে নেই, তবে ক্যাম্পাসের কাছাকাছি একটা ফ্ল্যাট নিয়ে 2-3 জন করে থাকতে লাগলাম। রোড 16তে একটা বাড়ির কথা মনে আছে, যেখানে আমি একাই ছিলাম। একদিন হঠাৎ
খুব বৃষ্টি হলো। কিছু সময় পর সাদা সাদা ফোঁটাগুলো ফুলের মতো ঝরতে লাগলো এবং আস্তে আস্তে বড় হতে লাগলো। বুঝলাম বরফ পড়ছে। আমার বাড়ির আঙিনায় কাঁটা চামচ দিয়ে মাটি খুঁড়ে ছোট ছোট লাল মূলো লাগিয়েছিলাম। বরফের ভয়ে গামলা দিয়ে সেগুলো ঢেকে দিলাম। বাড়ির অন্য পাশে খালের ধারে একটা আপেল গাছ ছিল। আপেলগুলো ছোট ছোট, কেউ পারত না, খেত না। পরে জেনেছিলাম ক্র্যাব অ্যাপেল। আমি ভালো ভালো দেখে কুড়িয়ে এনে ডালের মধ্যে মাছের সাথে রান্না করে খেয়েছি, ভালোই লেগেছে। বাড়িটার পাশের ফ্ল্যাটে থাকত জয়নাব, সাফিয়া আর শামীম। মাঝে মাঝে ওরা ঝগড়া করত থালা বাসন মাজা নিয়ে। আমি নাম দিয়েছিলাম দ্য গ্রেট ব্যাটল অফ পটস অ্যান্ড প্যানস। কিছুদিন পর ওরা অন্য বাড়িতে চলে গেলে আমি ওদের বাড়িটা ভাড়া নিই। শীতকাল এসে গেল। কিছুদিনের মধ্যে প্রচুর বরফ পড়তে শুরু করল। বাড়ির বেসমেন্টের একটা দরজা ছিল আমার ঘরের সঙ্গে লাগোয়া। একদিন সন্ধ্যাবেলায় মিউ মিউ কান্না আর দরজার আঁচড়ের শব্দ শুনলাম। দরজা খুলতেই একটা বিড়াল বেরিয়ে এলো। আমি তাকে দুধ রুটি খেতে দিলাম। খাওয়া হলে নিজের ঘরে আবার ঘুমাতে চলে গেল। আমি দরজা বন্ধ করে দিলাম। মনে হলো জয়নাবদের বাড়ি ভাড়া নেবার আগে বিড়ালের মালিক এখানে থাকত। বিড়াল থাকত বেসমেন্টে। মালিক চলে যাওয়ার পরও সে রয়ে গেছে। বাগানের দরজা দিয়ে তার যাওয়া আসা ছিল। প্রচণ্ড বরফের জন্য দরজা হয়তো আটকে গেছে, সে বেচারা বন্দী হয়ে পড়েছে। আমার ঘরে শব্দ পেয়ে দরজায় নক করেছে। সারা শীতকাল সে আমার বিশেষ অতিথি হয়ে থাকল। আমি তাকে নিয়মিত খাবার দিতে থাকলাম। শীত শেষ হলো, গরমকাল এলো। বেড়ালটাকে আর দেখতে পেলাম না। হয়তো পুরনো মালিকের বাড়ি চলে গেছে। কিছুকাল পরে ইউনিভার্সিটিতে আসা যাওয়ার পথে ওর সাথে দেখা হতো। আমাকে দেখে দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরে চাটতে থাকত। ডক্টর শাফিয়া একদিন বলল, হালিমা ইজ পপুলার নট অনলি অ্যামাং দ্য আমেরিকানস বাট অলসো অ্যামাং দ্য আমেরিকান ক্যাটস। এ বাড়িতে কিছুদিন থাকার পর আমি একজন আমেরিকান স্কুল শিক্ষক ডরথির সাথে আরেকটা বাড়িতে থাকি। সে আমার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু সে ছিল ভীষণ সূচিবায়ু। রান্না করার সময় চুলোর পাশে ছিটকে পড়া এক ফোঁটা তেলের বিন্দু দেখতে পেলে 7 বার টিস্যু দিয়ে ঘষে ঘষে জায়গাটা ঝকঝকে করে তুলত। এ সত্ত্বেও আমার সাথে তার বন্ধুত্ব অটুট ছিল। যাই হোক, ডরথির সাথে বেশি দিন আর থাকা হয়নি। পরে বাড়িটাতে আমি একাই ছিলাম। সেখানে একবার রুম হিটারের কাচের কভার ভেঙে গেলে মেরামতকারীকে ফোন করে ডাকা হলো। সে তো দেখেই আঁতকে উঠল। এটা কতটা বিপজ্জনক তা বোঝানোর জন্য সে আমাকে বলল, "One morning you will find yourself dead." আমি বললাম, তাহলে শীঘ্রই ঠিক করে দাও। লেখাপড়ার দারুণ চাপ। ভাগ্যিস আমরা বাঙালিরা অত সাফ সাফাইয়ের জন্য ডরথির মতো জান দিই না। কাজের মেয়েরা যা করে দেয় তাই সই। আসলে তারাই তো মহাপ্রভু। সব কাজে তাদের মতামতে প্রাধান্য দিতে হয়। সবশেষে যে বাড়িটায় ছিলাম তার পিছনের কিচেন গার্ডেনে আমি কুমড়ো লাগিয়েছিলাম। প্রচুর কুমড়ো ধরেছিল, প্রচুর শাকও খেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, কুমড়োগুলো বড় হবার আগেই আমাকে দেশে চলে আসতে হলো আমার ডিগ্রি শেষ হবার পর। আশেপাশে বন্ধুদের বলে এসেছিলাম কুমড়োগুলো তুলে নিয়ে যেতে। আমার গামছা, সরিষার তেল, আলতা ওদের জন্য রেখে এসেছিলাম। শেষ বাড়িটার বেসমেন্টে আমি একাই ছিলাম। প্রায় অনেক রাতে মনে হতো উপরতলায় কারা যেন বল খেলছে। বারবার জিজ্ঞেস করেছি, কোনো সদুত্তর পাইনি। বলের শব্দে আমার ভয় করত না, কিন্তু আসল বিষয় জানার কৌতূহল আজও কাটেনি। ভর্তির দিন, মানে রেজিস্ট্রেশনের সময় লম্বা লাইনে যখন দাঁড়ানো আমি, তখন মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি আর তুষারপাত হচ্ছে। প্রচণ্ড শীতে হাত পা জমে আসছে। আমাদের আগে যারা দেশ থেকে এখানে এসেছে তাদের কাছে যাবতীয় তথ্য আমরা নবাগতরা জেনে নিয়েছি। বরফে ঠান্ডার মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা ছাড়া বিশেষ কোনো অসুবিধা হয়নি। ভর্তি হয়ে গেলাম। রাতেও কতগুলো কোর্স নিতে হলো। প্রায় 15 মিনিটের হাঁটা পথ। আমার ভালোই লাগত।
যাওয়া আসার কোনো অসুবিধা ছিল না, কিন্তু শীতের সকালে প্রায় হাঁটু পর্যন্ত বরফের স্তূপ পার হয়ে যেতে কষ্ট হতো, পায়ে জুতো মোজা বুট পরে থাকা সত্ত্বেও। ভোর হতে না হতেই বরফ পরিষ্কার করার গাড়ি এসে সব সাফ করে দিত, আর ঘরের ভিতর ঢুকলে তো গরম। তাই দেরিতে যে ক্লাসগুলো ছিল সেগুলোর জন্য তেমন দুর্ভোগ পোহাতে হতো না। শুরু হলো পড়া আর পরীক্ষা দেওয়া। গরমকালে অন্য এক অসুবিধা, ক্যাম্পাসের রাস্তার দুধারে অসংখ্য বড় বড় গাছ ছিল, আর সেই গাছে অগণিত ছোট ছোট রবিন পাখির বসতি ছিল। সারা রাত ধরে সেই লাখখানেক পাখি রাস্তাকে টয়লেট বানিয়ে রাখত। ভোর হলেই বড় হোস পাইপ দিয়ে তা ধুয়ে দেওয়া হতো। পথ দেখতে পরিষ্কার হতো ঠিকই, কিন্তু এই প্রকট দুর্গন্ধে মনে হতো আমরা যেন মুরগির খোপের ভেতর দিয়ে যাচ্ছি। আবার গাছতলায় গরমের দিনে মাঠে বেঞ্চিতে বসে পড়াশোনা করেছি, কোনো ময়লা নেই। একদিন গাছের ছায়ায় বসে বসে পড়ছিলাম, ছোট একটা বছর চারেকের ছেলে এসে আমার সাথে গল্প করতে লাগলো। তার হাতে ছিল বড় একটা পাখির পালক। বললাম, তুমি বুঝি পালক দিয়ে খেলছ? সে বলল, নো, আই লাইক দ্য ফিল অফ ইট। আরেকদিন আরেকটা ছোট মেয়ে আমায় শাড়ি পরা দেখে থেমে শাড়িটা ধরে বলল, ইজ ইট ইউর মাদার্স ড্রেস? আমার উপদেষ্টা ডক্টর মজবু খুব ভালো শিক্ষক ছিলেন, কিন্তু ছিলেন খুব কঠিন পরীক্ষক। তিনি যেভাবে পড়াতেন প্রশ্নপত্র হতো তার সম্পূর্ণ বিপরীত। মুখস্থ বিদ্যায় কোনো কাজ হতো না, মগজ খাটিয়ে উত্তর দিতে হতো। একদিন তার বাড়িতে আমাদের কয়েকজনের দাওয়াত ছিল। খাওয়া দাওয়া সেরে সারা বাড়ি ঘুরে দেখাতে দেখাতে একটা ঘরের কাছে থামলেন আর বললেন, এই ঘরটায় আমি তোমাদের প্রশ্ন তৈরি করি, এটা আমার রিডিং রুম। আমি তাকে বললাম, তোমার প্রশ্নগুলো কি রেডিও অ্যাক্টিভ? ওই ঘরে ঢোকার জন্য তুমি কি কোনো স্পেশাল জ্যাকেট পরো? তিনি হো হো করে হেসে উঠলেন। পরীক্ষায় পেপার যখন দেখাতেন তখন বলতেন, তোমার হাতের লেখা এত খারাপ কেন? হু টট ইউ হ্যান্ড রাইটিং? আমি জবাবে বলেছিলাম, সব গ্রেট ম্যানদের হাতের লেখা খারাপ হয়ে থাকে। পিএইচডির ফাইনাল ভাইভাতে আমাকে জিজ্ঞাসা করলেন, তোমাকে সহজ প্রশ্ন করব নাকি ন্যাস্টি প্রশ্ন? আমি বললাম, গো অ্যাজ ইউ লাইক। সারা বছর তোমার সব প্রশ্ন মোকাবেলা করতে পেরেছি যখন, এখন নিশ্চয়ই পারব। আমার কথা শুনে বোর্ডের সবাই হেসে দিলেন। হিস্ট্রি অফ ইংলিশ পড়াতেন ডক্টর অ্যান্ডারসন। তার প্রশ্ন ছিল সাংঘাতিক কড়া, বই বা লেকচারের সঙ্গে কোনো মিল ছিল না। পরীক্ষার সময় প্রশ্নপত্র পেয়ে আমি স্যারকে বললাম, স্যার, হাউ ইউ আর গোয়িং টু গ্রেড মি, উইথ ABC অর কফি স্পুন? তিনি বললেন, তুমি বিদেশি মেয়ে, যথেষ্ট ভালো করেছ। আমার দেশের ছাত্রগুলোকে দেখো না, ওরা তো কিছুই পারে না। আমার অপশনাল সাবজেক্ট হিসাবে হিস্ট্রি অফ আর্ট নিয়েছিলাম। আমার টিচার মিসেস রুক আমাকে এত ভালোবাসতেন যে প্রায় বলতেন, তুমি আমার সাবজেক্টে চলে আসো। আমার পরীক্ষার খাতা দেখিয়ে বলেছিলেন, এই যে তুমি লিখেছ, দেয়ার ইজ ম্যাগনেটিক অ্যাট্রাকশন ইন হিজ লাইন্স। পিকাসো সম্পর্কে এই রকম লেখা আমি আগে কখনো শুনিনি। আমি বললাম, তাজমহল সম্পর্কে একজনের লেখায় পড়েছিলাম, তাজ ইজ ব্লাইন্ডলি বিউটিফুল। সেটা তোমার প্রশ্নের জবাবে কোথাও ফিট করতে পারেনি বলে এটা বানালাম। আমার ভয়ঙ্কর দুর্বলতা ছিল অঙ্ক। অঙ্কের টিচার ডক্টর ক্র্যামার তাই আমাকে সাহায্য করার জন্য আন্ডার গ্র্যাজুয়েট ক্লাসে বসার সুযোগ করে দেন। স্ট্যাটিস্টিক্স ছিল আমার আরেক ভয়ের বিষয়। পরীক্ষার আগে দাদাবাবুকে চিঠি লিখেছিলাম যে এ বিষয়ে আমি ফেল করে যাব। জবাবে তিনি লিখেছিলেন, জীবনে কোনোদিন কোনো পরীক্ষায় তুমি ফেল করনি, কাজেই ভয় পেও না, পাশ হয়ে যাবে। অন্য সব বিষয় বাদ দিয়ে নাওয়া খাওয়া ত্যাগ করে আমি সারাদিন ধরে অঙ্ক করে করে সারা ঘর কাগজে ভরে ফেললাম। কিছুদিন পর দেখি বসে থেকে থেকে ওজন বেড়ে গেছে, ব্লাউজের মধ্যে আর ঢুকতে পারছি না। ভাত ছেড়ে তখন লেটুস ধরলাম। একদিন স্ট্যাটিস্টিক্সের বইটা নাড়াচাড়া করতে গিয়ে জানলাম বইটার লেখক একজন মহিলা। মনে সাহস পেলাম, একজন মহিলা যদি অঙ্কের পুরো একখানা বই লিখতে পারেন, তাহলে তার থেকে কিছু আত্মস্থ করে পরীক্ষায় পাশ করা আমার পক্ষে অসম্ভব নয়। শেষমেশ পরীক্ষা ভালোই হলো,
কিন্তু ভয়ের চোটে মাল্টিপল চয়েসের উত্তর জেনেও ভুল করে আসলাম। আমেরিকান ছাত্র সমাজের কিছু অদ্ভুত ব্যাপার দেখলাম। আমি স্ট্যাটিস্টিক্স পারতাম না, সবাই আমাকে সমবেদনা জানাতো। পরে যখন আমার রেজাল্ট ভালো হলো, সবাই তখন আমাকে এড়িয়ে চলত। তবে আমি একজন প্রকৃত বন্ধু পেয়েছিলাম আমার 2 বছর কলোরাডোর শিক্ষা জীবনে, হেলেন গ্রিলি। আমার চেয়ে বয়সে বেশ বড় ছিল। আমরা একসঙ্গে এক বিষয়ে পড়াশোনা করতাম। পরীক্ষা সামনে আসলে অনেকের কাছ থেকে সাজেশন নিয়ে আমাকে দিত। আমার শরীর খারাপ হলে বাড়ি থেকে স্যুপ ও অন্যান্য খাবার বানিয়ে এনে দিত। আমাকে সত্যিই খুব ভালোবাসত। আমি দেশে চলে আসার পরে দীর্ঘকাল ওর সঙ্গে আমার পত্র যোগাযোগ ছিল। আমার 2 ইংরেজি কবিতার বই, স্যালুট অ্যান্ড স্টারলাইট আর দ্য রেস্ট অফ দ্য টাইম ছাপা হলে আমি ওকে পাঠিয়েছিলাম। সে আমার কবিতা পড়ে মুগ্ধ হয়ে আমাকে অনেক বড় একটা চিঠি দিয়েছিল। 7-8 বছর হল আমি আর তার কোনো চিঠি পাই না। পরিবারের অন্য কারো ঠিকানা আমার জানা নেই। কি জানি হেলেন আছে কি নেই। ম্যাথামেটিক্সের টিচার ছিল ডক্টর স্পার্ক। দারুণ সুন্দর পড়াতেন। অঙ্ক করতে করতে যেন চলে যেতেন কোনো এক আধ্যাত্মিক জগতে। তিনি যেভাবে বোঝাতেন আমি ঠিক ধরতে পারতাম, কোনো অসুবিধা হতো না। তার ক্লাসে একটা স্পিরিচুয়াল জগতের সন্ধান পাওয়া যেত। মন্ত্রমুগ্ধ হয়ে থাকত ছাত্রছাত্রীরা। পরে শুনেছি তিনি শিক্ষকতা ছেড়ে কোনো চার্চের বিশপ হয়েছেন। ডক্টর রেনাল্ড পড়াতেন আমেরিকান হিস্ট্রি। আমার কাছে প্রবল আকর্ষণীয় ছিল এই বিষয়টা। আমেরিকার সমস্ত দর্শনীয় বস্তু দর্শন করা ছিল বাধ্যতামূলক। দেশি বিদেশি সব ছাত্র এই কোর্সটা নিত। ফাইনাল পরীক্ষা 2 ভাগে ভাগ করা ছিল। পুরো কোর্স শেষ হলে একটা পরীক্ষা নেওয়া হতো। তার পরদিন থাকত ট্যুর। খুব সকালে শিক্ষক, তার স্ত্রী ও কন্যাসহ বেরিয়ে পড়তে হতো। কোর্সের বাইরে আগ্রহী ছাত্ররা নিজ খরচে একসাথে বেড়াতে যেতে পারত। এতে করে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে আমাদের পরিচয় হতো। একবার ট্রেনের কয়েকটা কামরা আমাদের জন্য রিজার্ভ করা হলো। মাঝখানে দরজা খুলে দিলে বিরাট এক হলরুমের মতো হয়ে গেল। আমাদের প্রফেসর ঘুরে ঘুরে বর্ণনা দিতে থাকলেন। আমরা আমেরিকার বড় বড় শহর নিউ ইয়র্ক, ওয়াশিংটন, শিকাগো দেখলাম। হোয়াইট হাউস, জাতিসংঘ ভবন, সমস্ত মিউজিয়াম, ডিজনিল্যান্ড, ওয়াশিংটন মনুমেন্ট, স্ট্যাচু অফ লিবার্টি ভ্রমণপঞ্জি অনুসারে একে একে দেখে 10 দিন পর ফিরে এলাম। আমাদের হোমওয়ার্ক ছিল যে যেখানে যা দেখছি সব নোট করে রাখা। ক্যাম্পাসে ফিরে গিয়ে ইতিহাসের এসব তথ্যের উপর একটা পরীক্ষা দিতে হয়েছিল আমাদের। প্রফেসর সবসময় সবার সুবিধা অসুবিধা, খাওয়া দাওয়া সবকিছুর উপর সজাগ দৃষ্টি রাখতেন। সময় পেলেই সবার সাথে গল্প করতেন। তার স্ত্রীও অত্যন্ত অমায়িক এবং বন্ধুসুলভ ব্যবহার করতেন। ইতিহাসের এই ভ্রমণের মাঝ দিয়ে সবার সঙ্গে বন্ধুত্বের একটা সুযোগ হয়েছিল এই কোর্সে। অনেকদিন আগের কথা, সবকিছু বিস্তারিত মনে নেই, আবার কিছু আছে যা একদম ভুলিনি। শিকাগো মিউজিয়াম অফ সায়েন্সে মানুষের বিশালকার হার্ট ও ব্রেনের প্রতিরূপের মধ্যে দিয়ে হেঁটে যেতে যেতে মনের মধ্যে এক অপূর্ব অনুভূতি জেগেছিল। কোনো এক জাদুঘরে মমি আর আদিম মানুষের ফসিল দেখেছিলাম। জিআরই পরীক্ষায় আমি হিউম্যানিটিজের ছাত্র হয়েও সায়েন্সে পাশ করে গেলাম। লিটারেচার কোর্সে আমার ভর্তি হবার সুযোগ হলো। আমেরিকান লিটারেচার সহ অন্যান্য অনেক বই কিনবার, পড়বার এবং পরীক্ষা দিয়ে পাশ করবার সুযোগ মিলল। অনেক সুদক্ষ শিক্ষকের সান্নিধ্যে এসে তাদের নির্দেশনায় সাহিত্য অধ্যয়ন, বিশ্লেষণ ও মতামত প্রয়োগ করে নিজের মতো করে লেখার মনোবল তৈরি হল। ডক্টর বথেল সমসাময়িক সাহিত্য পড়াতেন। আমি একটি সাধারণ ইংরেজি বইয়ের নায়কের সঙ্গে শেক্সপিয়ারের হ্যামলেটের তুলনা করে টার্ম পেপার লিখেছিলাম। আমার আইডিয়া তিনি পছন্দ করেছিলেন আর ভালো গ্রেড দিয়েছিলেন। প্রত্যেক টার্মের পরে এআইডির কাছে রিপোর্ট করতে হতো। সাইকোলজির টিচার খুব সুন্দর পড়াতেন। ক্লাসে অনেক মজার মজার প্রশ্ন করতেন।
কোনো গুরুগম্ভীর প্রশ্নের জবাবে আমি সব সময় হাস্যরসিক উত্তর দিতাম। মাল্টিপল চয়েসের মধ্যে তার শেষ প্রশ্নটি থাকত একেবারে শুধু হাসবার জন্য। আমেরিকা যাওয়ার আগে ডক্টর ভ্যান ম্যানেনের আন্তরিক তত্ত্বাবধান ও সহযোগিতায় প্রাথমিক শিক্ষার জন্য নিয়ন্ত্রিত শব্দমালা ব্যবহার করে শিশুপাঠ্য প্রাথমিক বই কাক ও আতা তৈরি করেছিলাম। দুঃখের সাথে বলতে হয়, বইটি সবাই পছন্দ করলেও সার্বিকভাবে প্রচলন কোনোদিন হয়নি। বইটি নিয়ে ভ্যান ম্যানেনের সঙ্গে গ্রেলিতে প্রেস কনফারেন্সের ছবিটা এখনও আমার কাছে আছে। আমাদের গ্রেলিতে থাকাকালীন প্রত্যেককে এক একটা ফ্যামিলির সাথে যুক্ত করে দেওয়া হয়, অনেকটা ওই পরিবারের সন্তান হিসাবে। আমি ছিলাম মিস জনসনের পরিবারে, যিনি একাই ছিলেন, বিয়ে করেননি। আমাকে মায়ের মতো স্নেহ করতেন। তিনি ছিলেন কবি এবং সাংবাদিক। ছুটির দিনে বা বিশেষ দিনগুলোতে আমাকে তার বাসায় নিয়ে যেতেন। আমরা বাইরে যেতাম, বেড়াতাম, খেতাম, গল্প করতাম। তার বদৌলতে সেখানে একটা কবিদের সংগঠনের সাথে পরিচিত হতে পারি। রবীন্দ্রনাথ, নজরুল সহ অন্যান্য সমকালীন আধুনিক কবিতা অনুবাদ করে তাদের শোনাতাম। নিজের কবিতাও ইংরেজিতে তর্জমা করেছে ওদের জন্য। আমার সেই লেখার স্রোতধারা এখনও চলছে অবিরাম। কখনো বাংলাতে, কখনো বা ইংরেজিতে কবিতা লিখে যাচ্ছি। প্রয়োজনে অনুবাদ করি বাংলা থেকে ইংরেজি কিংবা ইংরেজি থেকে বাংলা। এমনি করে আমেরিকান সোসাইটির সঙ্গে আমাদের গভীরভাবে মেলামেশা করার সুযোগ পেতাম। হোমসিক হবার সুযোগ মিলত না। আমার আরও বন্ধু ছিল ক্যারেন হোয়াইট, লিন্ডা ওলফ, জয় থমসন, শিলা ব্রডেস্কি, কোরি স্মিথ। এদের সবার সাথে কম বেশি সবসময় দেখা হতো, গল্প হতো, বেড়ানো হতো। ক্যারেন ছিল আন্ডার গ্র্যাজুয়েট ক্লাসে, কিন্তু মাঝরাতে হঠাৎ করে হোস্টেল থেকে প্রায় আধা মাইল পথ পাড়ি দিয়ে বালিশ নিয়ে আমার কাছে চলে আসত। দেশ থেকে আমরা যারা এসেছিলাম আগে এবং পরে সবাই সবাইকে সবসময় সাহায্য করত। একসঙ্গে বাজারে যাওয়া, ডাক্তারের কাছে যাওয়া, বেড়াতে যাওয়া, সব ব্যাপারে সহযোগিতা করত পরস্পরকে। স্থানীয় আরও কিছু পরিবারের সাথে আমার হৃদ্যতা হয়েছিল। মিস্টার কাইডার্কের পরিবারের কথা মনে হল। তিনি চার্চের দরজা তৈরি করতেন। তার স্ত্রী ও ছেলেমেয়েরা সবাই আমার বন্ধু ছিল। ওদের বাসাটা মিউনিসিপ্যাল সিটি থেকে দূরে ছিল বলে ওদের বাড়ির পাশের ফার্মে গিয়ে মুরগি কিনে জবাই দিয়ে নিয়ে আসতাম মাঝে মাঝে। কোরবানির ঈদের সময় একটা খাসি ওদের ওখানে কোরবানি দেওয়া হয়েছিল। শহরের ভিতরে পশু জবাই নিষেধ ছিল। সেই 1963 সালের কথা। হেনরি হাফ ছিল ডেনভার পোস্টের সাংবাদিক। আমার একটা কবিতা সেখানে ছাপা হলো। সম্মানী $2 পেলাম। পেপার কাটিং বহুদিন সযতনে ছিল আমার কাছে, এখন আর খুঁজে পাচ্ছি না। জয় টমসন খুব সুন্দর কবিতা লিখত। সে আমার চেয়ে অনেক ছোট ছিল। মেয়েটি খুব জ্ঞানী আর সাহসী ছিল। ওর মা ছিল পাগল আর বাবা মাতাল। চলে আসার পর কিছুকাল ওর সাথে যোগাযোগ ছিল। অ্যান্ডারসন আমার সঙ্গে পড়ত, পরে ঢাকায় আমাদের আইয়ারে এসে অধ্যাপনা করল কয়েক বছর। আমি কলোরাডো থেকে সেলাই মেশিন এনেছিলাম একটা, যেটা কিছুদিন পর অচল হয়ে যায়। অ্যান্ডারসন আমেরিকায় ফিরে যাওয়ার সময় সেটা আমি ওকে দিয়েছিলাম মেরামত করে আবার আমাকে পাঠিয়ে দিতে। মনে হয় মেশিনটা ঠিক করা যায়নি, তাই আর পাঠায়নি, যোগাযোগও করেনি। টম আমাদের বাসার কাছে হোস্টেলে থাকত। হেলেন, টম ও আমি একসঙ্গে পড়তাম অনেক সময়। তখনই টমের বিয়ে হলো, আর আমরা সবাই সারা রাত জেগে হই হুল্লোড় করেছিলাম। আমি গ্রিলিতে থাকার সময় আততায়ীর হাতে আমেরিকার 35তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি টেক্সাসে নিহত হন। আমরা সারা দিন রাত ধরে টেলিভিশনে সেই ভয়াবহ খবর দেখেছিলাম নাওয়া খাওয়া বাদ দিয়ে। অদ্ভুতভাবে হত্যাকাণ্ডের আগের রাত্রে আমি স্বপ্ন দেখেছিলাম যীশুখ্রিস্ট আবার ক্রুশবিদ্ধ হয়েছেন এদেশে। পরে দেশে ফিরে এই স্বপ্নের কথা শুনে কেউ তেমন কিছু বলেনি, শুধু আপত্তি করেছিল ল্যাব স্কুলের পিয়ন কাজিমউদ্দিন। তার মতে আমি খ্রিস্টান না, আমেরিকান না, রাজনীতিবিদ না, পীর ফকিরও না, কাজে এ স্বপ্ন আমার একদম দেখা উচিত হয়নি। গ্রিলিতে আরও একটা পরিবারের সাথে আমরা ঘনিষ্ঠ ছিলাম, যার নাম
মিসেস জিন ম্যাকমোহান। তার 3 ছেলে মেয়ের মধ্যে ছোটটি বেশি ছোট ছিল। একবার ওদের বাসায় গেলে ক্রিস্টিকে আমার কাছে রেখে ওর মা কোনো একটা জরুরি কাজে বাইরে গেলেন। আমি কি যেন করছিলাম, ওকে ঠিক খেয়াল করতে পারিনি। পরে আর খুঁজে পাই না ওকে। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি। রীতিমতো ভয় পেয়ে গেলাম। আমার চিৎকার শুনে 3 বছরের মেয়েটি বাথরুম থেকে বেরিয়ে এলো, আঙুলের মাথায় লাগানো টুথপেস্ট চাটতে চাটতে। ইন্টারন্যাশনাল ডে উপলক্ষে আমরা অনুষ্ঠান করতাম। সবাই নিজের দেশের নাচ, গান, নাটক, খাবার পরিবেশন করত। আমরা একবার গিয়েছিলাম, বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া বাইদ্যা বাবু, বাড়ি পদ্মার পার। একটা গজলের লাইন মনে আছে, এ জজবায়ে দিলগর মায়ে চাহু, হর চিজ মুকাবিল আ যায়। মিনাবাজারে একবার আমি জ্যোতিষী সেজে দোকান দিয়েছিলাম। উৎসাহী কিছু আমেরিকান ছেলে মেয়ে আমাকে হাত দেখিয়েছিল। মনে হয় $2-3 আয় করেছিলাম। কি বিদ্যা যে প্রয়োগ করেছিলাম মনে নেই। আমেরিকার স্বাধীনতা দিবস 4 জুলাই। সেদিন আমাদের ক্যাম্পাস আনন্দে উৎসবে মুখরিত হয়ে উঠত। হাজার হাজার টিস্যু পেপার দিয়ে নানা দৃশ্যপট তৈরি করে সাজানো হতো অসংখ্য ট্রাক। ট্রাকের সেই শোভাযাত্রা দেখবার জন্য ভোরবেলায় উঠে রাস্তার ধারে কায়দামতো জায়গা বেছে নিয়ে দাঁড়িয়ে যেতাম। প্রায় দুপুর অবধি চলত আনন্দ উৎসবে ভরা চমৎকার ট্রাকের সেই শোভাযাত্রা। ক্যাম্পাসে থাকত নানা আয়োজন, সেখানে সবার নিমন্ত্রণ থাকত, চলত অনেক রাত অবধি। কিন্তু পরদিন থেকে আবার যথাযথ ক্লাস। দেশ থেকে আসা আমাদের আগের শিক্ষার্থী বন্ধুরা নানাভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেছে। পথ, বাজার, হাসপাতাল চেনা থেকে শুরু করে কোর্স অদলবদল করার কলাকৌশল, টার্ম পেপার টাইপ করা, বিশেষ করে জিনিসপত্রের আমেরিকান নাম জানতে তাদের অভিজ্ঞতা কাজে লেগেছে। যেমন চিকপি হল ছোলা, ক্রিম অফ হুইট হচ্ছে সুজি, ক্রিম অফ রাইস হচ্ছে চালের সুজি। কোশার মিট হল ইহুদি রেবাইদের জবাই করা মাংস। আমাদের মধ্যে অনেক মুসল্লি আবার শুধু সেই হালাল কোশার মাংস খেত। আমাদের কাছে কোশার অকোশার সব সমান। বলতাম, আল্লাহর ইচ্ছে ছাড়া কোনো কিছুই হয় না, কাজেই জবাব সে আতা হয় ও হালাল হয়। আমেরিকার নাইলনের দেশ হলেও গ্রিলি কিংবা ডেনভারে নাইলনের কোনো শাড়ির দোকান ছিল না। নিউ ইয়র্ক থেকে অর্ডার দিয়ে শাড়ি কিনতে হতো। স্থানীয় দোকান থেকে কাপড় কিনে তা অনায়াসে শাড়ি বানিয়ে ব্যবহার করেছি। সহপাঠীদের মধ্যে দেশ থেকে আগত মিস্টার কিদওয়াই ছিলেন আদিতে লখনৌবাসী। সুদর্শন এবং কর্মঠ ছিলেন, কিন্তু অকারণে মিথ্যে কথা বলাটা তার অভ্যাস ছিল। একবার তার বাসার দাওয়াতে একজন আমেরিকান বন্ধু ঘরে দেয়ালে টাঙানো মহিলার ছবি দেখে জানতে চাইল তার পরিচয়। কিদওয়াই বলে দিল ওটা ওর স্ত্রী, কিন্তু আমরা জানি ওটা অন্য কারো ছবি, ওর স্ত্রীর নয়। তবে তার মিথ্যে দিয়ে কেউ কোনোভাবে কখনো ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা তাই ওর নাম দিয়েছিলাম অনেস্ট লায়ার। পরে সে গ্রিলিতেই স্থায়ীভাবে বসবাস শুরু করে। আমাদের সহকর্মী সহপাঠী মাজহারুল হক ছিল অঙ্ক ও স্ট্যাটিস্টিক্সে অত্যন্ত পারদর্শী। আমি যখন ওই বিষয় নিয়ে হাবুডুবু খাচ্ছি দিনের পর দিন, সে তখন আমাকে সাহায্য করেছে। একসময় সে আমার ছাত্র ছিল, তাহলেও তার ঋণ শোধ করা যাবে না। সে আজ নেই, আমি তার আত্মার শান্তি কামনা করি। আমার চেয়ে বয়সে বড় হলেও ডক্টর শাফিয়া আমাদের নানাভাবে যথেষ্ট সাহায্য করেছে, আজীবন বন্ধুসুলভ ব্যবহার করেছে। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন থেকে এতকাল আমরা কাছাকাছি ছিলাম। নীলক্ষেত আবাসিক এলাকায় পাশাপাশি বিল্ডিংয়ে থাকতাম। তারও আত্মার মঙ্গল কামনা করি। আরেক সহপাঠী শাকিলা নাদভি ছিল অত্যন্ত হিসাবী, কিপটে বললে ভুল হবে না। কোনো বাড়িতে দাওয়াত খেতে গেলে তাদের সমস্ত ম্যাগাজিন থেকে প্রয়োজনীয় কুপন কেটে নিয়ে আসত, যা দিয়ে পরে বিনা পয়সায় জিনিসপত্র কেনা যেত। দেশে চলে যাবার সময় ওর কেনা মাছ, মাংস, সবজি সবই আমাদের কাছে বিক্রি করতে এসেছিল। আমি তো কিনিনি, অন্য কেউ কিনেছিল কিনা জানা নেই। জেনাব তেসনিম গুজরাটি মেয়ে। রেঙ্গুন ও কলকাতায় ওর বাবার রত্নের ব্যবসা ছিল। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ করে
স্বল্প আয়ের শিক্ষক নোমান সাহেবের হাত ধরে সংসার শুরু করে, বাবার বিশাল বিত্ত বৈভব ত্যাগ করে। অল্প সময়ের মধ্যে নোমান সাহেবের মৃত্যু হলে বেনি নামক এক অ্যাংলো ইন্ডিয়ানকে বিয়ে করে এবং নিজের শিক্ষকতা চালিয়ে যায়। জয়নাব ইংরেজি ও উর্দুতে মাস্টার্স করেছিল। পরে আমাদের সাথে পিএইচডি করল। একাধারে ইংরেজি ও উর্দু দুই ভাষাতেই কবিতা লিখত। অত্যন্ত স্মার্ট, সুন্দরী এবং বিদুষী জয়নাব পরবর্তী সময়ে একাই দুই সন্তান নিমরে ও কায়হানকে নিয়ে জীবনযাপন করেছে, মাতাল অকর্মণ্য বেনিকে ছেড়ে দিয়ে। তখন আমাদের বৃত্তি ছিল মাত্র $210। এর মধ্যে সবকিছু সুসম্পন্ন করা কঠিন হতো, সবাই কম বেশি টানাটানি করে চলতাম। জয়নাব ব্যয়ের কথা চিন্তা না করে দেশে রেখে আসা ছেলে মেয়ের সাথে প্রতি সপ্তাহে ফোনে কথা বলত। 1991 সালে স্ট্রোক করে অসুস্থ হয়ে কলকাতা থেকে সাউথ আফ্রিকাতে মেয়ের কাছে চলে যায়। 1993 সালে মাত্র 65 বছর বয়সে ইহলোক ত্যাগ করে। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। মনে পড়ে কনক চ্যাটার্জির কথা, যার স্বামী ডক্টর মনোরঞ্জন সেন তখন নিউ জার্সিতে রাটগার্স ইউনিভার্সিটির অধ্যাপক। কনকদের সাথে আমি বাঘেরহাটে স্কুলে পড়তাম। যোগাযোগ হবার পর থেকে বারবার আমাকে আমন্ত্রণ জানান তারা। কোনো এক ছুটিতে অবশেষে তাদের বাড়িতে গিয়ে মহানন্দে কটা দিন কাটিয়ে এলাম। বিশাল বাড়ি, বাগান, সেখানে হরিণ, ময়ূর, খরগোশ, কাঠবিড়ালি ঘুরে বেড়ায়। সেখানে প্রায় সব বাঙালির সাথে দেখা সাক্ষাৎ হলো, প্রচুর বেড়ানো হলো, আর খাওয়া হলো নানা রকম সুস্বাদু খাবার। নারকেলের দুধ দিয়ে বড় বড় চিংড়ির মালাইকারি আর ঘরে তৈরি মজাদার রসগোল্লার কথা আজও ভুলিনি। তখন নিউ ইয়র্কে চলছিল ওয়ার্ল্ড ফেয়ার। কনকদি তার বন্ধু মিসেস চৌধুরীর সঙ্গে আমাকে ফোনে পরিচয় করিয়ে দেবার পর আমি তার বাড়িতে গেলাম। বিশ্বমেলা পরিদর্শন করে আরও কিছু ঘোরাঘুরি সেরে গ্রিলিতে ফিরে গেলাম। আমার এক মামাতো বোন সোফিয়াদি তখন টেক্সাসে ডক্টরেট করছিলেন। পরের এক ছুটিতে তার ওখানে চলে গেলাম। কদিন মজা করে ঘুরলাম, চেনা সব বাড়ির লোকজনদের সাথে দেখা হলো। ডক্টর মরিসনের বাড়িতেও গেলাম। নিজের হাতে তৈরি বিশাল বাড়িটা আমাদের ঘুরে ঘুরে দেখালো। বাগানে অনেক তরমুজ আমাদের খেতে দিলেন। আমরা ছবি তুললাম তরমুজ খাওয়ার পোজ করে। ডেনভারে থাকতেন সাফর আলী আখান্দ, আমাদের নানা কাজে সঙ্গ দিতেন। কাজী নুরুল হক আমাদের আগে গিয়েছিলেন, সপরিবারে গ্রিলিতে ছিলেন। তাদের সাথেও আমাদের যথেষ্ট হৃদ্যতা ছিল। আন্তর্জাতিক অনুষ্ঠানে প্রায় সবাইকেই পাওয়া যেত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু আফিয়া আর তার স্বামীর সাথে কনি আইল্যান্ড বিচে গিয়েছিলাম। আফিয়ার সাথে সবসময় ফ্রেঞ্চ বলার চেষ্টা করতাম। শব্দ খুঁজে না পেলে ইংরেজি বা বাংলা শব্দ বসিয়ে দিতাম। আমরা দুজন ঢাকায় ফরাসি ভাষার কোর্স নিয়েছিলাম। একটা কনফারেন্সে ওয়াশিংটনের সিয়াটল সমুদ্র সৈকতে গিয়ে অনেক বেরিয়েছিলাম। অনেক দর্শনীয় বস্তু দেখেছিলাম। সান ফ্রান্সিসকো গিয়ে সমুদ্রের মধ্যে লঞ্চে করে যাবার সময় ঢেউ মাথার উপর দিয়ে চলে যায়। নোনা পানি মুখে গিয়ে একেবারে কাহিল, গিলতে না চাইলেও গিলতে হয়। দুইজন ভারতীয় শিক্ষার্থীর কথা মনে পড়ছে, চাওলা আর শিখ ছাত্র ভারতী। ওরা দুজনেই ডরথির খুব বন্ধু ছিল। একবার আমি, শাকিলা আর একটা আমেরিকান মেয়ে রিটা তিনজনে মিলে ড্রাইভ করে নায়াগ্রা জলপ্রপাত দেখতে যাই টরেন্টোতে। আমাদের দলের নাম দিয়েছিলাম ইন্টারন্যাশনাল জিপসি অর্গানাইজেশন, IGO। 1965 সালে আমেরিকার ডিগ্রি হাতে নিয়ে লন্ডন হয়ে দেশে ফেরার সময় ইচ্ছে হয়েছিল প্যারিস যাবার। ট্যাক্সি ঠিক করা হয়ে গিয়েছিল। ঠিক তখনই টিভিতে জানা গেল ভারত পাকিস্তানকে আক্রমণ করেছে। করাচি থেকে ইন্ডিয়ার উপর দিয়ে ঢাকায় বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ। আমরা চিন্তায় অস্থির হয়ে পড়লাম। শ্রীলঙ্কা হয়ে ঢাকায় প্লেনের যাতায়াত শুরু হলে এক ব্ল্যাকআউটের রাতে তেজগাঁও বিমানবন্দরে এসে নামলাম। আমাদের সবাইকে বাসে করে এনে মেইন গেটের সামনে নামিয়ে দেওয়া হলো। সবার হাতে অনেক জিনিস, আমার হাতেও। হাতে আবার লাবণীর জন্য আনা মস্ত বড় একটা লাইফ সাইজ পুতুল। আবছা অন্ধকারে আমি দেখি লাবণী মুখ ঘুরিয়ে রয়েছে। সে ভেবেছিল আমি বুঝি আমেরিকা থেকে একটা বাচ্চা নিয়ে এসেছি।